সার্জিস আলম এখন যেটা বললেন সেটা হলো যে ছাত্র শিবিরের যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনটাকে উনি অ্যাকনলেজ করলেন, অফিসিয়ালি অ্যাকনলেজ করলেন। যারা কালচারাল গ্রুপগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে সেই সময়ে, তাদের জন্য ঘটনাটা সত্যিকার অর্থে বিব্রতকর হবে। এই যে শিবির বললে তার সাথে মেশা যাবে না, তাহলে তো সেই বৈষম্য থেকেই গেল। এই যে বিভাজন, এই যে দূরত্বটা তৈরি, অর্থাৎ সমাজের ভিতরে যে একটা এই বিভাজনের নামে অস্থিতিশীলতা, এর এর থেকেও জাতি মুক্তি পেতে চায় বলে আমি মনে করি। জাতীয় নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন যে ছাত্র শিবিরকে আমরা ২৪-এ সহযোদ্ধা হিসেবে পেয়েছি, তাদেরকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে পেয়েছি, পরামর্শ দিয়েছে, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধী ভূমিকা রেখেছে, নানান কথা এখানে এসেছে। এখন বিষয়টি হচ্ছে যে এখানে আমরা দেখেছি যে গণ আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ অথবা অরাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষ অনেকেরই অংশগ্রহণ ছিল, কিন্তু এই বিষয়গুলো নিয়ে নানা সময় প্রশ্ন উঠতে আমরা দেখেছি। যখন দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কর্মী অথবা তারা ছাত্র শিবিরের সংগঠনের সাথে যুক্ত, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। সার্জিস আলমের এই বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটি বিষয় আমি একটু বলি, আমরা বিগত সময় যেটা দেখেছি যে সার্জিস আলম তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, যেটা আমরা দেখেছি, এবং এখন তার যে অবস্থান দেখতে পাচ্ছি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তানভীর হোসেন? এটা তো আসলে মানে ছাত্রলীগের মধ্যে সাথে সংযুক্ত ছিলেন অনেকের, নতুন করে মোড়ক উন্মোচন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, সেটা তো জাতি অনেক আলোচনা করেছে। তো সার্জিস আলম এখন যেটা বললেন সেটা হলো যে ছাত্র শিবিরের যে কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনটাকে উনি অ্যাকনলেজ করলেন, অফিসিয়ালি অ্যাকনলেজ করলেন। আমি যদি বলি, এই অ্যাকনলেজমেন্টে যেটা হয়েছে এটা জাতির জন্য একটু বিব্রতকর, মানে আমার নিজেরই শুনে একটু বিব্রত লেগেছে। কারণ জাতি হিসেবে মানুষ জানে উনি যেটা বলেছেন যে আসলে লুকিয়ে রাখা যাবে না, সেটা আসলে সত্যিকার ভাবে তো লুকিয়ে থাকেনি। যদি আমরা আগের সময়টা দেখি, যে জুলাই বিপ্লব যখন শুরু হয়েছিল, তৎকালীন সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এখানে জামাত শিবিরের ইন্ধন আছে। আচ্ছা, তাহলে সার্জিস আলম এখন স্বীকার করলেন যে তাদের সাথে জামাত শিবির ছিলেন। তো দুয়ে দুয়ে চার মিললো। এখন কাদের সাথে কথাটা হচ্ছিল, ওই প্রোগ্রামটার একটু মেরিট বুঝতে হবে। প্রোগ্রামটা হলো শিবিরের সদস্যদের সাথে। সদস্যরা হলো শিবিরের টপ টিয়ারের, আপনার হলো যে কর্মী, মানে তাদের তো অনেকগুলো ক্যাডার আছে, আমার যদি ভুল না হয়ে থাকে, তার হলো একেবারে টপ টিয়ারে যারা আছে তাদের সাথে তিনি শেয়ার করলেন। আবার সেটা আবার জাতির সাথেও শেয়ার করা হলো। এখন শিবির সেটা করেছে এবং এটা এখন প্রকাশ্য হলো। বৈষম্য বিরোধীর মধ্যে যারা বামপন্থী গ্রুপগুলো, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, বা যারা কালচারাল গ্রুপগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে সেই সময়ে, তাদের জন্য ঘটনাটা সত্যিকার অর্থে বিব্রতকর হবে। তারপরেও আমি সার্জিস সাহেবকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তিনি সত্যটা বলেছেন। তো জাতি হিসাবে আমি রাজনীতি, তরুণ রাজনীতিবিদ বা জাতি হিসাবে আমি কিন্তু সবসময় প্রত্যাশা করব যে আপনি যে বিষয়টা নিয়ে শুরু করবেন সেই বিষয়টাকে কনস্ট্যান্টলি আপনি বলেন, সেটার মধ্যে কনসিস্টেন্সিটা থাকুক এবং সলিডিটি থাকুক। এখন যদি এই সলিডিটির অভাব দেখা যায়, যদি উনি কিছুদিন পরে আবার বলেন যে না, শিবিরের ইয়েতে আমি বাধ্য হয়ে শিবিরের প্রোগ্রামে গেছি, আমি তো মূলত ছাত্রলীগের সাথেই আছি, তখন জাতি কি করবে? সো এই যে বারবার আমরা রাজনীতিতে যে আমরা আগে বলতাম পাল্টিবাজি দেয়া, সো এগুলো যদি হয়, এগুলো তো তরুণদের জন্য ভালো প্র্যাকটিস না। তরুণরা শুরু থেকে শেষ পর্যন্ত নতুন রাজনীতিতে আসতে চাচ্ছে, দেশটাকে একটি নতুন ভাবে তৈরি করতে চাচ্ছে। তো সেখানে যদি সত্যের অভাব দেখা দেয়, তাহলে এটা জাতির জন্য খুবই অনাকাঙ্ক্ষিত হবে। যদি উনি আজকের বক্তব্য সত্য বলে থাকেন, তাহলে এই সত্যিই তিনি অটল থাকুক। আমি আপনাকে টেকনিক্যালি আরেকটা পয়েন্ট আমি 1 মিনিট আপনার কাছ থেকে নেই। গত জুলাই অভ্যুত্থানের সময় সবচাইতে স্মার্ট মুভটা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনি দেখেন উনি যখন ইন্ডিয়াতে যখন উনি ফ্লাই করলেন, উনি কিন্তু পদত্যাগ করেননি। এটা নিয়ে অনেক কথা হচ্ছে। স্মার্ট মুভ আমি এই কারণে বলছি, উনি যদি পদত্যাগ করতেন তখন কিন্তু সেনাবাহিনী বা সরকার তাকে গ্রেপ্তার করতে পারত। উনি একই সাথে গ্রেপ্তার এড়িয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার মতো করে একটা মুভমেন্ট উনি করতে পেরেছেন। সো যারা অভিজ্ঞ পলিটিশিয়ান তারা কিন্তু এই বিষয়গুলো জানে যে কিভাবে
কন্ট্রোল মেকানিজমটা কিভাবে ডিজাইন করতে হয়। সো এখানে যারা হচ্ছে, যেটা সিরাজ ভাই বললেন যে তরুণদের ক্ষেত্রে হয়তো সে অভিজ্ঞতা বা কন্ট্রোল মেকানিজম গুলো বুঝতে হয়তো আরো সময় লাগবে, কিন্তু তরুণরা যদি তরুণদের বিশ্বাস করতে ভয় পায়, সেটা আমার কাছে মনে হয় পুরো জাতির জন্য একটা দুশ্চিন্তার বিষয় হবে সামনের রাজনীতিতে। 24-এ সহযোদ্ধা হিসেবে পেয়েছি, তাদেরকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে পেয়েছি, রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সহযোদ্ধার ভূমিকা, এই ধরনের কথা তিনি বলেছেন। বিষয়টা এখানে প্রশ্নটা হচ্ছে যে ছাত্র শিবির অথবা জামায়াত অথবা বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল গণ আন্দোলনের সময় মাঠে ছিল বিগত সরকারের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে ছাত্র শিবির, বিএনপি থাকলে অথবা সিপিবি থাকলে অথবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা নেতাকর্মী ছিল অথবা সংগঠনের সাথে যুক্ত ছিল, তাদের নিয়ে কথা হয় না, কিন্তু ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা নিয়ে আসলে এত আলোচনা হচ্ছে অথবা হয় বিভিন্ন সময়। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন সিরাজুল ইসলাম? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি মনে করি যে এটা পরিষ্কার হওয়া দরকার। আ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, আ এর ভেতর দিয়ে আমাদের কাছে যে প্রত্যাশা তুলে ধরা হয়েছে বা যে পরিবর্তনের কথা বলা হয়েছে বা যে পরিবর্তন আনতে চাওয়া হয়েছে, তো সেই পরিবর্তনগুলো কিন্তু শুধুমাত্র ২-১টা ক্ষেত্রে না। মোটামুটি দেশের প্রায় সব জায়গায় সব ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। ঠিক একইভাবে এই যে রাজনৈতিক অঙ্গনে জামাত, শিবির ইত্যাদি, ইত্যাদি এদেরকে অনেকটা নিষিদ্ধ সংগঠন, ধরাছোঁয়ার বাইরের সংগঠন বলে অ্যা দীর্ঘদিন ধরে একটা অবস্থা পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। আ জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা ছিল বা অভিযোগ ছিল, তাদের অনেক নেতাকে আ মা ট্রাইব্যুনালে বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই বিচারের রায়, সেই বিচার, সেই বিচারের সিস্টেম, টোটাল প্রসেস কতটুকু ঠিক বেঠিক ছিল সে আলোচনা ভিন্ন। কিন্তু একটা পর্যায়ে শেষ হয়েছে। তারপরে আ আ জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। আ ছাত্র শিবিরকে স্বভাবত ওইভাবে নিষিদ্ধ করা হয়নি। কিন্তু একটা বিষয় হচ্ছে কি যে এই পরিবর্তনগুলোই তো হইল। এই যে জুলাই আন্দোলন বা ৫ই আগস্টের যে আ উম গণজাগরণ বা গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যাই বলি না কেন। এর মাধ্যমে যে বিষয়টা পরিষ্কার হয়েছে বা যে বিষয়টা প্রতিষ্ঠিত করা উচিত বা করার চেষ্টা করা হয়েছে অনেকগুলোর ভিতরে, সেটা হচ্ছে যে এই যে শিবির বললে তার সাথে মেশা যাবে না। তাহলে তো সেই বৈষম্য থেকেই গেল। অর্থাৎ ছাত্র শিবিরের যতক্ষণ পর্যন্ত না নিষিদ্ধ সংগঠন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শিবির বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে এড়িয়ে চলার তো কোনো মানে হয় না। বাস্তবতা তো ভিন্ন। ছাত্র শিবির এই বাংলাদেশে আমি যতদূর জানি বুঝি, আমরা তো অনেক বেশি আগে ইউনিভার্সিটি লাইফ শেষ করিনি। ২০০০ ১৯৯৭ সালে বের হলাম। আমরা এখনো দেখতে পাই, সব স্মৃতি তো চোখের সামনে। এখনো সেই ঢাকায় থাকি। ইউনিভার্সিটির কাজ দিয়ে আসতে পাশতে সেই অঙ্গনেও মাঝে, মাঝে যাওয়া হয়। দেখি বুঝি। এবং যেহেতু সাংবাদিকতা করি সেই কারণে রাজনীতির ভেতরের বাইরের খবরগুলো কম বেশি রাখতে হয়। সেই জায়গা থেকে বলি যে বাংলাদেশের যে কয়টা বড় ছাত্র সংগঠন আছে, ডেফিনিটলি তার ভেতরে ছাত্র শিবির একটা। এবং ছাত্র শিবির যেহেতু বাস্তবতা বাংলাদেশে, এই যে বিভাজনের রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে তো বাংলাদেশের রাজনীতির প্র্যাকটিসটা হওয়া দরকার। এবং আমি ওর সাথে যাব না, ও ওর সাথে যাবে না, ও ওর সাথে গেল কেন, আমি তার সাথে যাব না। এই যে বিভাজন, এই যে দূরত্বটা তৈরি, অর্থাৎ সমাজের ভিতরে যে একটা এই বিভাজনের নামে অস্থিতিশীলতা, এর এর থেকেও জাতি মুক্তি পেতে চায় বলে আমি মনে করি এবং এর অবসান ঘটানো দরকার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।